কেমার রোচ 100-র উপরে বল খেলে ফেলেছেন। কেমার রোচ এবং জাস্টিন গ্রিভসের মধ্যকার 100+ রানের পার্টনারশিপ হয়ে গেছে। দেখুন অবস্থাটা, এটা আসলে আমাদের এরকম পরিণতি মেনে নেওয়া কঠিন, কিন্তু আপনি বলতে পারেন যে এই ম্যাচটা হচ্ছে অ্যান্টিগাতে, প্রথম দিনের যে চিত্রপট কন্ট্রোল সি, দ্বিতীয় দিনে কন্ট্রোল ভি, একই রকম চিত্রপট, একদম কপি পেস্ট বলতে হচ্ছে। কারণ প্রথম দিনে তাসকিন আহমেদ 2টি উইকেট নিয়েছিলেন দিনের শুরুতে, আজকেও দিনের শুরুতে একদম প্রথম ওভারে হাসান মাহমুদ আঘাত হানেন, জশোয়া ডা সিলভা তার শিকার হন এবং 1 ওভার বাদে আলজারি জোসেফকেও তিনি আউট করেন। মনে হচ্ছিল যে হয়তোবা ফার্স্ট সেশনে ওয়েস্ট ইন্ডিজ অল আউট হয়ে যাবে, 300-র মধ্যে তাদেরকে আটকে ফেলা যাবে, সেটা সম্ভব হয়নি। চমৎকার ব্যাটিং করছেন জাস্টিন গ্রিভস, এই কারণেই খাবি খেতে হচ্ছে। প্রাপ্তির জায়গা বাংলাদেশের এই ম্যাচে সোফার খুব বেশি কিছু নেই। বাংলাদেশের পেসাররা তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদ দুটো 4টা উইকেট নিয়েছেন, শরীফুল সোফার উইকেট পাননি। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। কে জানে কোন দিকে টেস্ট গড়ায়। এই মুহূর্তে প্রাপ্তি খুঁজতে গেলে হাসান মাহমুদ তার ডেবিউ হয়েছে এই বছর, ব্যাপারটা হয়তোবা খানিকটা দ্বিধার জায়গা থাকতে পারে। হাসান মাহমুদকে আপনি অনেকদিন ধরেই চেনেন, সেটা বলার অপেক্ষা রাখে না। তিনি তার ডেবিউ হয়েছে আরও প্রায় বছর 4-এরও বেশি সময় আগে। লিমিটেড ওভার ক্রিকেট তিনি খেলতেন, টেস্ট ফরম্যাটের জন্য তাকে বিবেচনা করা হয়েছে। এই বছরের শুরুতে একদম শ্রীলঙ্কার বিপক্ষে সেকেন্ড টেস্টে তিনি জায়গা পেয়েছিলেন এবং তিনি এই মুহূর্তে বনে গিয়েছেন বাংলাদেশের অ্যাজ এ পেসার এক ক্যালেন্ডার ইয়ারে সর্বোচ্চ উইকেটের শিকারী। হ্যাঁ, সবচেয়ে বেশি 25টা উইকেট তিনি পেয়েছেন। তার উপরে যিনি ছিলেন শাহাদাত হোসেন রাজীব, 2008 সালে তিনি কীর্তিটা গড়েছিলেন, 23টা উইকেট তিনি নিয়েছিলেন। আমরা যদি একবার দেখে নিই হাসান মাহমুদের এই বছরের চিত্রপট, যেমনটা বলছিলাম শ্রীলঙ্কার বিপক্ষে তার ডেবিউ হয়েছিল, একটা ম্যাচ তিনি খেলতে পেরেছিলেন, সেকেন্ড টেস্টটা, প্রথম টেস্টে নাহিদ রানা ডেবিউ হয়েছিল, সেখানে তিনি 6 উইকেট নিয়েছিলেন, 26 তার বোলিং গড় ছিল, 65 রানে 4 উইকেট নেবার কীর্তি তার ছিল। তারপর পাকিস্তানে যেখানে বাংলাদেশ খেলতে যায় সেই কৃতিত্ব গাথার কথা দর্শক নিশ্চয়ই আপনার মনে আছে। দুটো টেস্টে বাংলাদেশ জিতেছিল, বড় কন্ট্রিবিউশন হাসান মাহমুদের ছিল। দুটো ম্যাচে 8টা উইকেট তিনি নিয়েছিলেন, 24.12 তার গড়, একটা ফাইফার তিনি পেয়েছিলেন 43 রান দিয়ে। তারপর পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মাটিতেও তিনি সাকসেসফুল ছিলেন, 2 ম্যাচে 6টা উইকেট নিয়েছেন, সেখানে একটা ইনিংসে অবশ্য তার ফাইফার ছিল, গড় খানিকটা কম 32। সবশেষ সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের 2টো ম্যাচে তিনি 3টা উইকেট নিয়েছেন, একটা ইনিংসেই সেই 3 উইকেট ছিল। বাকি গল্পগুলো আসলে খানিকটা হতাশারই। ওই একটা জায়গাতে আপনি হয়তোবা খানিকটা বলতে পারেন যে হাসান মাহমুদ হয়তোবা তার চিরচেনা রূপে ছিলেন না, কিন্তু ওয়েস্ট ইন্ডিজে গিয়ে তিনি কিন্তু আবারও নিজেকে প্রমাণ করলেন এবং 25টা উইকেট তার হয়েছে এবং এই সিরিজেও আই এম শিওর তিনি হয়তোবা আরও অনেক ডেলিভার করবেন। বাংলাদেশ একটা প্রপার ফাস্ট বোলারের সন্ধানে ছিল অনেকদিন ধরে, অনেক অদল বদল হয়েছে। এখন বাংলাদেশের পেস ইউনিট অ্যাক্রস দ্য ফরম্যাটস হয়তোবা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট। এইবার কথাটা বললেও খুব যে বেশি বলা হয়ে যাবে সেটা নয়। গেল 2-4 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি একটা ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে। ট্রেডিশনালি আমাদের স্পিনাররা অনেক এনরিচ, এখনও বলতে গেলে বাংলাদেশের স্পিন ডিপার্টমেন্ট নিঃসন্দেহে অনেক শক্তিশালী, কিন্তু বাংলাদেশ খুব একটা খাবি খেতে হচ্ছিল না। খাবি যেমনটা এখন খেতে হচ্ছে এই মুহূর্তে, এই যে জুটি ভাঙার একটা লড়াই, এই জায়গাটায় বাংলাদেশ কেন বারে বারে খাবি খায় আমি জানি না। টেলেন্ডার ব্যাটাররা বাংলাদেশের উপর চড়াও হয়, এটা রেগুলার চিত্রপট। তবে যাদের কথা বলছিলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, ইনফ্যাক্ট তাইজুল ইসলাম, টেলেন্ডার ব্যাটার হিসেবে তারাও খেলবেন, তাদেরও কিন্তু একটা ওয়েক আপ কল হয়ে থাকলো। ওয়েস্ট ইন্ডিজের এই কেমার রোচের ইনিংসটা দেখে তাদেরকে ইন্সপায়ার্ড হতে হবে এবং বাংলাদেশকে প্রপার সাপোর্টটা দিতে হবে, তাহলে হয়তোবা বেটার কিছু বাংলাদেশের মিলবে এবং এই টেস্টে ঘুরে দাঁড়াবার সুযোগটা টাইগারদের হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.